স্বাগতম ভয়ের রাজ্যে। আসসালামু আলাইকুম বন্ধুগণ, সবাইকে স্বাগতম জানাচ্ছি ভূতাড্ডার আরও একটি নতুন এপিসোডে। আর বরাবরের মতোই আপনাদের সাথে আছি আমি ইমরান ইসকান। আজকে কিন্তু আপনাদের জন্য বিশেষ একটি ঘটনা নিয়ে হাজির হয়েছি। হয়তোবা ইতিমধ্যেই আপনারা আমাদের কমিউনিটি পোস্ট বা ফেসবুক পোস্টের মাধ্যমে জেনে গিয়েছেন আজকে কার ঘটনা শুনতে চলেছেন। হ্যাঁ, অনেকদিন পর কিন্তু আরাফাত ভাইয়ের লেখা ল্যাংড়া কবিরাজের একটা দুর্দান্ত ঘটনা আজকে শুনতে চলেছেন। সত্যিই অসাধারণ একটি ঘটনা আরাফাত ভাই আজকে আমাদের সাথে শেয়ার করেছেন। তো আশা করছি আজকের রাতটি আপনাদের অনেক বেশি ভালো কাটতে চলেছে। তো মূল ঘটনায় চলে যাওয়ার আগে আপনাদেরকে বলতে চাই, আপনারা যারা এখনো আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, দ্রুত সাবস্ক্রাইব করে ফেলুন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে রাখুন। এর ফলে কিন্তু আমাদের পরবর্তী সকল আপডেট সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে। আর আপনারাও যদি আমাদেরকে ঘটনা পাঠাতে চান, সেই ক্ষেত্রে আপনাদের কাছে দুইটি ওয়ে আছে। প্রথমত, আপনারা সরাসরি আমাদেরকে হোয়াটসঅ্যাপে নক দিতে পারেন, আর আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারটি আমাদের ডেসক্রিপশন বক্সে অথবা কমেন্ট বক্সে প্রিন্ট আপ করা আছে। এছাড়াও আপনারা চাইলেই কিন্তু আমাদেরকে ইমেলের মাধ্যমেও ঘটনা পাঠাতে পারেন। আর আমাদের ইমেল অ্যাড্রেসটি হচ্ছে bhutadda.stories@gmail.com। আপনাদের জানা শোনা সেরা ভয়ঙ্কর ঘটনাগুলো আমাদেরকে লিখে কিংবা ভয়েস ক্লিপ আকারে পাঠিয়ে দিতে পারেন। তাহলে এখন আর কথা বাড়াবো না, এবার সরাসরি চলে যাচ্ছি আরাফাত ভাইয়ের লেখা ল্যাংড়া কবিরাজের ঘটনায়। ঘটনাটি আমাকে ঠিক যেভাবে লিখে পাঠিয়েছেন, আমি চেষ্টা করছি ঠিক সেভাবেই আপনাদের মাঝে উপস্থাপন করতে। লিখছেন, আসসালামু আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। আমিও পরম করুণাময় আল্লাহর অশেষ রহমতে অনেক বেশি ভালো আছি। আমি মোহাম্মদ আরাফাত, ভূতাড্ডার একজন অ্যাডমিন ও স্টোরি কালেক্টর এবং রাইটার। আমার বাড়ি চট্টগ্রামের আনোয়ারা উপজেলায়, যদিও আমি বর্তমানে কাতারের একটি সুনামধন্য কোম্পানিতে একজন কম্পিউটার অপারেটর হিসেবে কর্মরত আছি। শুরুতেই আমি সবার কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি, কারণ আমি দীর্ঘ সময় ধরে আপনাদেরকে আমার ল্যাংড়া কবিরাজের ঘটনা থেকে বঞ্চিত রেখেছি। আমি জানি ইতিপূর্বে আমার লেখা ল্যাংড়া কবিরাজের ঘটনাতে দেওয়া সমস্ত তদবির থেকে আপনারা কতটা উপকৃত হয়েছেন, আর সেই জায়গা থেকেই আপনারা অনেকেই আমাকে পার্সোনালি ইনবক্সে মেসেজ দিয়েছেন যাতে আমি আবারও ল্যাংড়া কবিরাজের নতুন ঘটনা নিয়ে হাজির হই। আমি দেশে থাকা অবস্থায় যদিও আমি আমার লেখা ঘটনা থেকে আপনাদেরকে বঞ্চিত করেছি, কিন্তু হতাশার কারণ নেই। আমি আমার জায়গা থেকে চেষ্টা করেছি ঘুরে ঘুরে সমস্ত ইউনিক ঘটনাগুলো কালেকশন করে আপনাদের সামনে নতুন নতুন রূপে তুলে ধরার। আজকে আপনাদের জন্য যেই ঘটনাটি নিয়ে হাজির হয়েছি সেটি আর কারো নয়, আপনাদের সবার প্রিয় ল্যাংড়া কবিরাজের একটি ঘটনা। আশা করছি আজকের ঘটনাটি শুনে আপনারা দারুণ রকম আনন্দ উপভোগ করবেন। আমি চেষ্টা করছি ঘটনাটি যত সম্ভব মার্জিত ভাষায় উপস্থাপন করতে, তবুও শব্দ চয়নে কিংবা ঘটনায় ভুল ত্রুটি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখার অনুরোধ রইল। তো চলুন ঘটনার সূচনা দীর্ঘায়িত না করে মূল ঘটনায় প্রবেশ করি। আজকে আপনাদের মাঝে যেই ঘটনাটি নিয়ে হাজির হয়েছি সেটি আমার নিজের গ্রামে ঘটে যাওয়া একটি বাস্তব ঘটনা। আজকের আধুনিক যুগ তথা 2025 সালে এসেও যে জিন বলতে কিছু আছে তা নিজের চোখে না দেখলে হয়তো বিশ্বাসই করতাম না। ছোটবেলা থেকেই বাপ দাদা ও গ্রামের মুরব্বীদের মুখে মুখে অনেক গল্পের কথা শুনেছিলাম, কিন্তু সেই সব গল্পকথা সাময়িক ভয় কাজ করলেও শুধুমাত্র কল্পনার জগতেই আনন্দ দিত, যার অস্তিত্ব বাস্তবিক কখনোই টের পেতাম না। কিন্তু আমাদের গ্রামে সম্প্রতি যেই ঘটনা ঘটে গিয়েছে সেটা কখনো ভুলবার নয়।
আর এইসব ঘটনা সমাধানের জন্য আমাদের গ্রামবাসীকে অনেক বেগ পেতে হয়েছিল, কিন্তু শেষ পর্যন্ত সমাধান সেই ল্যাংড়া কবিরাজ। ল্যাংড়া কবিরাজের অভিজ্ঞতা ও রুকাইয়ার দক্ষতা এতটাই প্রখর ছিল যে তার আমলের সামনে বাস্তব জীবনে জিন ভূতের কোনো ক্ষমতা নেই বলেই মনে হতো। অনেকেই হয়তো রুকাইয়ার ব্যাপারে তেমন একটা জানেন না, আবার অনেকেই জেনে থাকলেও রুকাইয়ার বিষয়ে অনেক কিছুই এখনো অজানা। তাই আমি আজকের মূল ঘটনায় যাওয়ার পূর্বে আপনাদেরকে রুকাইয়া সম্পর্কে কিছু সুস্পষ্ট ধারণা দিতে চাই। আশা করি সবাই ধৈর্য সহিত শুনবেন, আর তা দ্বারা বাস্তব জীবনে হয়তো কিছুটা হলেও উপকৃত হবেন। রুকাইয়া কি? রুকাইয়া অর্থ ঝাড়ফুঁক করা, মন্ত্র পড়া, তাবিজ, কবজ, মাদুলি ইত্যাদি। আর রুকাইয়া শারিয়া মানে শরীয়ত সম্মত রুকাইয়া, কোরআনের আয়াত অথবা হাদিসে বর্ণিত দোয়া দ্বারা ঝাড়ফুঁক করা। তবে স্বাভাবিকভাবে রুকাইয়া শব্দটি দ্বারা ঝাড়ফুঁক করাকেই বোঝায়। এই ঝাড়ফুঁক সরাসরি কারো উপর হতে পারে, অথবা কোনো পানি বা খাদ্যের ওপর করে সেটা খাওয়া অথবা ব্যবহার করা হতে পারে। এক্ষেত্রে রুকাইয়ার পানি অথবা রুকাইয়ার গোসল ইত্যাদি পরিভাষা ব্যবহার হয়, আর সবগুলোই সালাফে সালেহিন থেকে বর্ণিত আছে। রুকাইয়ার বিধান। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, রুকাইয়াতে যদি শিরক না থাকে তাহলে কোনো সমস্যা নেই। সহিহ মুসলিম হাদিস নাম্বার 5544। এজন্য আলেমদের ইজমা হচ্ছে রুকাইয়া বা ঝাড়ফুঁক অবশ্যই শিরক ও কুফর থেকে মুক্ত হতে হবে, এমনকি এসবের সন্দেহ থাকা যাবে না। এই জন্য ওলামায়ে কিরাম কয়েকটি শর্তের কথা বলেন। সেসব হচ্ছে এর মাঝে কথা ও কাজে, এর মাঝে কোনো শিরক, কুফর অথবা হারাম থাকা যাবে না। যা দ্বারা রুকাইয়া করা হবে সেটা স্পষ্ট বাক্যে হতে হবে, যার অর্থ ভালোভাবে বোঝা যায়। দুর্বোধ্য কোনো সংকেত বা ভাষা হওয়া যাবে না, যার অর্থ স্বাভাবিকভাবে মানুষ বোঝে না। বিশ্বাস রাখতে হবে যে সুস্থ করার বিষয়টা শুধুমাত্র আল্লাহর হাতে। এখানে ঝাড়ফুঁক বা ঝাড়ফুঁককারীর নিজের কোনো ক্ষমতা নেই। বিশুদ্ধ আকীদা। উলামায়ে কেরামদের মতে রুকাইয়া করার পূর্বে এই আকীদা স্পষ্ট হওয়া জরুরি। রুকাইয়া বা ঝাড়ফুঁকের নিজস্ব কোনো ক্ষমতা নেই, সব ক্ষমতা আল্লাহ তাআলার। আল্লাহ চাইলে সুস্থ হবে, না চাইলে হবে না। রুকাইয়ার প্রকারভেদ। বিভিন্নভাবে রুকাইয়া করা হয়, যেমন দোয়া বা আয়াত পড়ে ফু দেওয়া হয়, মাথায় বা আক্রান্ত স্থানে হাত রেখে দোয়া বা আয়াত পড়া হয়। এছাড়া পানি, তেল, খাদ্য বা অন্য কিছুতে দোয়া অথবা আয়াত পড়ে ফু দিয়ে খাওয়া ও ব্যবহার করা হয়। পূর্ব শর্ত। রুকাইয়া করে উপকার পেতে 3টি জিনিসের প্রয়োজন। নিয়ত হচ্ছে কেন রুকাইয়া করেছেন সেই জন্য নির্দিষ্টভাবে নিয়ত করা। ইয়াকিন। এ ব্যাপারে ইয়াকিন রাখো যে আল্লাহর কালামে শিফা আছে। মেহনত। অনেক কষ্ট হলেও সুস্থ হওয়া পর্যন্ত ধৈর্য ধরে রুকাইয়া চালিয়ে যাওয়া। লক্ষণীয়, রুকাইয়ার ফয়দা ঠিকমতো পাওয়ার জন্য দৈনন্দিন ফরজ অবশ্যই পালন করতে হবে, পাশাপাশি সুন্নতের প্রতিও যত্নবান হতে হবে। যথাসম্ভব গুনাহ থেকে বাঁচতে হবে। মেয়েদের জন্য পর্দার বিধানও ফরজ। ঘরে কোনো প্রাণীর ছবি বা ভাস্কর্য রাখা যাবে না। আর সুরক্ষার জন্য সকাল সন্ধ্যা মাসনুন আমলগুলো অবশ্যই করতে হবে। আর ইতিমধ্যে শারীরিক ক্ষতি হয়ে গেলে সেটা রিকভার করার জন্য রুকাইয়ার পাশাপাশি ডাক্তারের চিকিৎসাও চালিয়ে যেতে হবে। সম্মানিত শ্রোতা বন্ধুরা, আশা করি উপরোক্ত রুকাইয়া সম্পর্কিত কথাগুলো থেকে আপনাদের মনে ঘুরপাক খাওয়া সকল প্রশ্নের কিছুটা হলেও উত্তর খুঁজে পেয়েছেন। এরপরও যদি কারো মনে কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আমি চেষ্টা করব সবার প্রশ্নের বিশুদ্ধ উত্তর দেওয়ার জন্য। তো চলুন আর কথা না বাড়িয়ে আজকের মতো মূল ঘটনায় যাওয়া যাক। ঘটনা যেহেতু আমার নিজ গ্রামের, তাই আমি গ্রাম ও সকল মানুষের নাম ছদ্মনাম হিসেবে ব্যবহার করব।
সময় 2024 সালের এপ্রিল মাসের মাঝামাঝি। আমাদের এলাকার এক উচ্চবিত্ত পরিবার, আর পরিবারের বড় কর্তার নাম মামুন। মামুন শেখের 3 ছেলের মধ্যপ্রাচ্যে কোটি টাকার বিজনেস। গ্রামের বাড়িতে তাদের জায়গা সম্পত্তির কোনো কমতি নেই। বাড়ির পাশেই সুবিশাল এক কবরস্থান। সেই কবরস্থানের এক কোণে একটা পরিত্যক্ত জায়গা, আর সেখানে দাঁড়িয়ে আছে আকাশচুম্বী বিশাল 2টা তাল গাছ। গ্রামের কেউ এই 2 তাল গাছের সঠিক বয়স জানে না। এতে করে বোঝা যায় তাল গাছ দুটি বেশ পুরনো। হঠাৎ একদিন সকালবেলায় এলাকার মাঝে বেশ শোরগোল শুরু হয়। পরক্ষণে জানা গেল মামুন শেখ কবরস্থানের সেই তালগাছ দুটি কাটার জন্য দূর থেকে কিছু মানুষ এনেছেন। এলাকার মুরব্বীদের মাঝে অনেকেই তালগাছ কাটার খবর পেয়ে বিচলিত হয় আর এই তালগাছ কাটতে মানা করে। কিন্তু মামুন শেখ অনেক প্রভাবশালী হওয়ার কারণে কেউ সাহস করে তাকে মানা করতে পারে না। শেষ পর্যন্ত যা হবার তাই হলো। তালগাছ দুটি কেটে ফেলা হলো। তালগাছ কাটার পর থেকে এলাকার মুরব্বীরা অনেকটা আতঙ্কিত ও শঙ্কিত অবস্থায় দিন পার করতে লাগলো। কিন্তু যাদের এই গাছগুলো সম্পর্কে ধারণা নেই, তারা এই নিয়ে কোনো মাথা ব্যথাই করলো না। ঘটনা 1। এরপর একদিন স্বাভাবিকভাবেই কেটে গেলেও হঠাৎ করেই মামুন শেখ তীব্র জ্বরে আক্রান্ত হলো। পাশের বাড়িতে ভরপুর সবাই খাওয়া দাওয়া করে যে যার মতো যার যার ঘরে বিশ্রাম নিচ্ছিল। কেননা তখন গ্রীষ্মের তাপদাহ কেবল শুরু হচ্ছিল। বাবা মায়ের একমাত্র আদরের কন্যা 2 বছর বয়সী মুনতাহা ঘরের বারান্দায় একা একা খেলছিল। মায়ের চোখ ফাঁকি দিয়ে ছোট্ট মুনতাহা কখন যে ঘর থেকে বেরিয়ে গেল কেউ টেরই পেল না। কিছু সময় পার হয়ে গেলে মুনতাহার কোনো সাড়া শব্দ না পেয়ে তার মা তাকে খুঁজতে শুরু করে, কিন্তু মুনতাহাকে কোথাও দেখতে পাওয়া গেল না। মায়ের চেঁচামেচি ও কান্নার আওয়াজ শুনে বাড়ির সবাই বেরিয়ে আসলো উঠানে। এক পর্যায়ে যে যেদিকে পারল সবাই মুনতাহাকে খোঁজাখুঁজি শুরু করলো। পুকুর পাড় থেকে কেউ একজনের চিৎকার শুনে সবাই এগিয়ে গেল সেখানে। উপস্থিত সবাই দেখতে পেল পুকুরের পানিতে উপর হয়ে মুনতাহার নিথর শরীরটা পানির উপরে ভেসে আছে। কিন্তু ততক্ষণে অনেক বেশি দেরি হয়ে গেছে। কেউ কেউ তাড়াহুড়ো করে পানিতে নেমে মুনতাহাকে পাড়ে উঠালো। এরপর উপস্থিত সবাই অবাক হয়ে গেল। দেখলো মুনতাহার শরীরে কালো ছোপ ছোপ দাগ, আর দেখে মনে হচ্ছে কেউ তার গলা চেপে শ্বাসরোধ করে হত্যা করেছে। এমনকি অনেক চেষ্টা করেও উপস্থিত কেউই মুনতাহার পেট থেকে এক ফোঁটাও পানি বের করতে পারল না। অথচ কেউ পানিতে ডুবে মারা গেলে তো পেট ভর্তি পানি থাকে। মুনতাহাকে দেখে মনে হচ্ছে কোনো হিংস্র জানোয়ার শত্রুতার বশে এই ছোট্ট মেয়েটিকে নির্মমভাবে হত্যা করেছে। কেউ কেউ বলে ওঠে এটা কোনো স্বাভাবিক মৃত্যু নয়, ভর দুপুরে অদৃশ্য কোনো কিছু তাকে পুকুরে টেনে নিয়ে গিয়ে হত্যা করেছে। বলে রাখা ভালো, যেই পুকুরে মুনতাহার মৃত্যু হয়েছে তার পশ্চিম পারে মুনতাহাদের বাড়ি, আর পুকুরের পূর্ব পারে মামুন শেখের সেই সুবিশাল কবরস্থান আর তালগাছ যুক্ত সেই পরিত্যক্ত জায়গাটি। যদিও মুনতাহার মৃত্যু অস্বাভাবিক ছিল, কিন্তু বাড়ির সবাই মৃত্যুটিকে স্বাভাবিক হিসেবেই ধরে নেয়, আর বিষয়টি ওখানেই ধামাচাপা দেওয়ার চেষ্টা করে। ঘটনা 2। একদিন সন্ধ্যাবেলায় একই বাড়ির 2 জন মা মেয়ে পুকুর ঘাটে গেল মাছ কাটতে। পুকুর ঘাটে পানির উপর বসে মা মাছ কাটছিল, আর মেয়ে উপরে বসে টর্চের আলো জ্বালিয়ে রেখেছিল। আকাশে চাঁদের আলো না থাকার কারণে চারদিকটা ছিল ঘুটঘুটে অন্ধকার। হঠাৎ করে পানির ভেতর থেকে কিছু একটা এসে একটা ঝাপটা দিয়ে মায়ের হাত থেকে মাছগুলো নিয়ে গেল। অপ্রত্যাশিতভাবে এমন একটা ঘটনা চোখের সামনে ঘটতে দেখে কিছুক্ষণের জন্য তারা মা মেয়ে নিস্তব্ধ হয়ে গেল। পরক্ষণেই তারা কিছু বুঝে ওঠার আগেই আরেকটি ঝাপটা দিয়ে মাকে পানির ভেতরে নিয়ে যাওয়ার চেষ্টা করলো। ঘাটের উপর বসে থাকা মেয়েটি স্পষ্ট দেখতে পেল লম্বা লোমযুক্ত একটা হাত তার মাকে পানির ভেতরে নিয়ে যাওয়ার চেষ্টা করছে। 7-5 না ভেবেই মেয়েটির হাতে থাকা সেই টর্চ লাইটটি ছুঁড়ে মারল সেই অদৃশ্য শক্তিটির দিকে, আর একটা চিৎকার দিয়ে তার মাকে উপরে টেনে তোলার চেষ্টা করলো।
তারা মা মেয়ের চিৎকার শুনে আশেপাশের ঘর থেকে সবাই বেরিয়ে এলো। সবাই এসে দেখতে পেল তারা মা মেয়ে দুইজনেই অজ্ঞান হয়ে পুকুর ঘাটে পড়ে আছে। তাই উপস্থিত সবাই আর দেরি না করে তাদের মা মেয়েকে ঘরে নিয়ে গেল। একই বাড়ির অন্য ঘরের আরেকটি মেয়ে এসে অজ্ঞান হয়ে যাওয়া মেয়েটিকে স্পর্শ করতেই হঠাৎ করে ওই মেয়েটি অজ্ঞান হয়ে যায়। কিছুক্ষণ পরেই সবাই মিলে দোয়া দরদ পড়া শুরু করলো। আর তাড়াতাড়ি করে মসজিদের হুজুরকে খবর দেওয়া হলো। মসজিদের হুজুর এসে প্রথমে আজান দিল আর পুরো বাড়িটিকে দোয়া পড়ে সুরক্ষা দিল। হুজুর দোয়া পড়ে ঝাড়ফুঁক করার পরে মা মেয়ের কিছুটা উন্নতি হলেও পরবর্তীতে যে মেয়েটি আক্রান্ত হয়েছিল তার কোনো উন্নতি দেখা যাচ্ছিল না। অনেক চেষ্টা করার পরও মেয়েটির হুঁশ ফিরে আসছিল না। মেয়েটির নাকে মুখে ফেনা বের হয়ে গিয়েছিল। গ্রামের আরো হুজুরদের খবর দিল। ৮-১০ জন হুজুর মিলে পুরো রাত মেয়েটিকে জ্ঞান ফেরানোর জন্য অনেক চেষ্টা করলো। সারা রাত ঝাড়ফুঁক করার পরও মেয়েটির কোনো উন্নতি না দেখে হুজুর পরামর্শ দিল তাকে যেন ভালো একটি কবিরাজ দেখানো হয়। মেয়ের বাবা মা দুইজন মিলে ২ গ্রাম পরের একটি কবিরাজের কাছে নিয়ে গেল। সেই কবিরাজটা ছিল আমাদের ইউনিয়নের অনেক নামকরা কবিরাজ। কবিরাজ নিজের অর্জিত জ্ঞান দিয়ে মেয়েটিকে চিকিৎসা করতে আরম্ভ করলো। কবিরাজের প্রায় ৫ ঘন্টা চেষ্টার পর মেয়েটির জ্ঞান ফিরল। জ্ঞান ফেরার পরও মেয়েটি কোনো কথা বলতে পারছিল না। কবিরাজ মেয়েটিকে নানাভাবে কথা বলানোর চেষ্টা করলো, কিন্তু বারবার চেষ্টা করার পরেও কথা বলতে ব্যর্থ হচ্ছিল মেয়েটি। কবিরাজ অনেকক্ষণ চুপ থাকার পর মেয়েটির বাবা মাকে জানালো এই মেয়েটি ঘটনাস্থলে গিয়ে আক্রান্ত হওয়া মেয়েটিকে স্পর্শ করার কারণেই ওই খারাপ অশুভ শক্তিটি এই মেয়েটিকে আক্রমণ করে বসে। এখানে ৩টি খারাপ জিন রয়েছে। তারা একসাথে পুকুরে মাছ কাটতে যাওয়া সেই মা মেয়েকে আক্রমণ করে। এখন এই মেয়েটিকে গলার মধ্যে বান মারে যাতে করে সে কিছুই বলতে না পারে আর কিছু খেতেও না পারে। কবিরাজ মেয়েটিকে গলায় একটি তাবিজ পরিয়ে দেয় আর বলে ২-১ দিনের মধ্যেই সে কথা বলতে পারবে। তবে তাকে এখন থেকে চোখে চোখে রাখতে হবে। কবিরাজের কথা অনুযায়ী মেয়েটির মা বাবা তাকে বাড়িতে নিয়ে আসে আর ২ দিন পর্যন্ত অপেক্ষা করতে থাকে। কিন্তু ঘটনার ৩ দিন পার হয়ে গেলেও মেয়েটির মুখে কোনো শব্দ বের হচ্ছিল না আর সে কোনো কিছুই খেতেও পারছিল না। তাই মেয়েটির মা তাকে নিয়ে আবারও কবিরাজের কাছে চলে যায়। কবিরাজ মেয়েটির আবারও চিকিৎসা করে আর অনেকগুলো নিয়ম মেনে চলতে বলে। কবিরাজ জানায় আমাদের এলাকায় সদ্য ঘটে যাওয়া কোনো একটা ঘটনার কারণে ৩টা অশুভ শক্তি আমাদের এলাকায় ঘোরাফেরা করছে। এই অশুভ শক্তি অনেক বেশি বয়স্ক ও শক্তিশালী। তাদের মোকাবেলা করতে হলে শক্তিশালী কোনো কবিরাজ বা হুজুরের দরকার। কবিরাজ আরো জানায় এই মেয়েটিকে আপাতত সুরক্ষা দিলেও তারা পুরোপুরি এই মেয়েটিকে ছেড়ে যাবে না। আর পাশাপাশি তারা গ্রামে বিভিন্ন মানুষের ক্ষতি করে বেড়াবে। কবিরাজের মুখে মেয়েটির মা এসব কথা শুনে গ্রামের সবাইকে জানায়। কেউ কেউ মেয়েটির মায়ের কথা বিশ্বাস করলেও অনেকেই হাসি ও তাচ্ছিল্যের স্বরে কথাগুলো উপেক্ষা করে। ঘটনা ৩। একই মহল্লার মাঝবয়সী আমার এক চাচা, লম্বা সুঠাম দেহের অধিকারী সে। তার বাকশক্তি ও মেধাশক্তি ছিল খুবই তীক্ষ্ণ, কারণ তিনি ছিলেন একজন পলিটিক্যাল লিডার। ভিন্ন মতের রাজনীতি করার কারণে তিনি প্রায় সময় ঘরের বাইরে ঝোপঝাড়ে জঙ্গলে গিয়ে রাত কাটাতেন, কেননা মামলা হামলার ভয় ছিল তার নিত্যদিনের সঙ্গী। অমাবস্যা কিংবা পূর্ণিমার রাত অনেক সময় তিনি বাহিরেই কাটিয়েছেন, কিন্তু কখনো ভয় ডর বলতে তার মনে কোনো কিছু কাজ করেনি। এক রাতে তিনি তার নিজের ঘরেই ঘুমাচ্ছিলেন আর ঘুমের মাঝে কেমন একটা যেন গোঙানির শব্দ করছিলেন। তার শব্দ শুনে পাশে ঘুমিয়ে থাকা চাচির ঘুম ভেঙে যায় আর তিনি মনে করেন হয়তো চাচাকে বোবা ভূতে ধরেছে। তাই কাল বিলম্ব না করে চাচি চাচাকে ঘুম থেকে ডেকে দেয়। ঘুম থেকে জেগে ওঠা মাত্রই চাচা কেমন যেন অদ্ভুত আচরণ শুরু করলো। চাচার চোখ দুইটি লাল রক্তবর্ণ ধারণ করলো। চাচির দিকে তাকিয়ে অসভ্য ভাষায় বিশ্রীভাবে গালাগালি দিতে শুরু করলো। পরক্ষণেই
চাচি চাচার অবস্থা দেখে বুঝতে পারলো তার সাথে অস্বাভাবিক কিছু হচ্ছে। তাই চাচি জোরে জোরে দোয়া দরুদ পড়তে আরম্ভ করলো। অল্প কিছুক্ষণ পরেই চাচা কেমন যেন নীরব হয়ে গেল, আর কেমন যেন অসহায় চোখে ফেল ফেল করে চাচির দিকে তাকিয়ে রইল। তখন চাচি জিজ্ঞেস করলো চাচার কি হয়েছে। উত্তরে চাচা অসহায় দৃষ্টি ছাড়া মুখে কোনো জবাব দিতে পারল না। তখন চাচি এক গ্লাস পানি এনে দিলে চাচা তা পান করতে নিলেও কোনো অজানা কারণে চাচা তা পান করতে পারল না। অনেক চেষ্টা করেও চাচি চাচার মুখ দিয়ে কোনো কথাই বের করাতে পারল না। এভাবে অপেক্ষা করতে করতে সকাল হয়ে গেল, তবুও চাচার কোনো কথাই বলতে পারছিল না। পরদিন সকালে চাচি নিরুপায় হয়ে আবারও নিয়ে গেল সেই কবিরাজের কাছে, যেখানে কিছুদিন আগেও এলাকার কয়েকজনের চিকিৎসা করেছে। চাচি কবিরাজকে চাচার সম্পর্কে সবকিছুই বিস্তারিত বলার পরে কবিরাজ সবকিছু শুনে তার মুখটা কেমন যেন ফ্যাকাশে করে ফেলেন। এরপর কবিরাজ চাচাকে তার মতো করে কিছু পরীক্ষা নিরীক্ষা করে চাচির উদ্দেশ্যে বলেন, আপনাদের এলাকায় ইদানিং ৩টা বামুন জিনের উৎপাত বেড়ে গিয়েছে। ওই ৩টা জিন পুরো এলাকায় ঘুরে ঘুরে বিভিন্ন মানুষের ক্ষতি করে বেড়াচ্ছে। আর ক্ষতি করার মূল কারণ হচ্ছে, এত বছর যাবৎ তারা যেই জায়গায় বসবাস করত সেই জায়গাটি ধ্বংস করা হয়েছে। মূলত তাদের বসতবাড়ি হারানোর কারণেই তারা এলাকার বিভিন্ন মানুষের ক্ষতি করে বেড়াচ্ছে। এদের সাথে কথা বলে একটা সমাধান করা দরকার, কিন্তু আমি তাদের সাথে শক্তিতে পেরে উঠব না। এদের সাথে মুখোমুখি হতে হলে শক্তিশালী কোনো কবিরাজ কিংবা হুজুরের দরকার পড়বে। আপনার স্বামীর ওপর তাদের বদ নজর পড়েছে। বিশেষ করে তাদের সাথে থাকা 2টা মহিলা জিন আপনার স্বামীকে কাবু করে রেখেছে। তার কারণেই আপনার স্বামী কোনো কিছু খেতে পারছে না কিংবা কথা বলতে পারছে না। তবে চিন্তার কারণ নেই, আমি আপনাকে কিছু তদবির শিখিয়ে দিচ্ছি। এইগুলো সঠিকভাবে সঠিক নিয়মে পালন করবেন। আর কিছু তাবিজ লিখে দিচ্ছি, এগুলো সব ওনাকে পরিধান করিয়ে দেবেন। যদি আল্লাহ সহায় হন তাহলে তিনি 2-1 দিনের মধ্যেই সুস্থ হয়ে উঠবেন। তবে এটা সাময়িকভাবে সমাধান পেতে পারেন, কেননা এই বিষয়ে চিরস্থায়ী সমাধান আমার কাছে নেই, যা আমি আপনাকে ইতিপূর্বেই খুলে বলেছি। এই খারাপ জিনগুলোর হাত থেকে বাঁচতে হলে পুরো এলাকাবাসী ঐক্যবদ্ধ হয়ে এর একটা ব্যবস্থা নেওয়া দরকার। তা না হলে এলাকাবাসীর সবার কপালে চরম দুঃখ আছে। তারা কোনোভাবেই থামবে না। তারা যেভাবে এলাকায় বিশৃঙ্খলা সৃষ্টি করছে, এসব যদি চলমান থাকে তাহলে সবাইকে চরম ভোগান্তির শিকার হতে হবে। কবিরাজের কথাগুলো শুনে চাচি কিছুটা ভয় পেয়ে যায়। তিনি চাচাকে নিয়ে বাড়িতে ফিরে এসে আমাদের সবাইকে বিষয়গুলো বিস্তারিত জানায়। কবিরাজের দেওয়া তদবির ও তদবিরগুলো ভালোভাবে 2 দিন ব্যবহার করার পরেই চাচা অনেকটা পরিবর্তন লক্ষ্য করা যায়। চাচা ধীরে ধীরে সুস্থ হতে থাকে, এমনকি খাওয়া দাওয়া শুরু করে আর কথাও বলতে শুরু করে। আমরা সবাই মিলে চাচাকে নিয়ে মসজিদে যেতে চাইলেও চাচা কোনোভাবেই নামাজ পড়তে চাইতো না। ওনার সামনে কেউ যদি কোরআন তেলাওয়াত করত, তিনি অসভ্য ভাষায় গালিগালাজ করত। তিনি মাঝে মাঝে অদৃশ্য কাউকে ইঙ্গিত করে বিশ্রীভাবে গালাগাল করত। সময় 2024-এর আগস্ট মাস, মানে বাংলাদেশের আরেকটি গণ অভ্যুত্থানের মাস। আমি তখন দেশেই ছিলাম ছুটিতে। সেই হিসেবে আমিও চাচার সাথে প্রায় সময় বসে বসে কথা বলতাম। একদিন আমি চাচার বাসায় গিয়ে চাচার শরীরের অবস্থা জিজ্ঞেস করলে তিনি আমাকে বললেন, তারা 2 জন এসেছিল। 2 জনই ছিল মেয়ে। একজন ছিল অসম্ভব সুন্দরী, আর অপরজন দেখতে খুবই কুশ্রী। তারা আমাকে বিভিন্নভাবে প্রলুব্ধ করার চেষ্টা করছে। কুশ্রী যে মেয়েটি আছে সেটি আমার গলা চেপে ধরেছে, যাতে আমি কিছু খেতে না পারি আর কথা বলতে না পারি। আমাকে তারা নামাজ পড়তে দেয় না, কোরআন তেলাওয়াত করতে দেয় না। আমি যদি মসজিদে যাওয়ার চেষ্টা করি তারা আমাকে বারবার বাধা দেয়। মসজিদে যাওয়ার পথে তারা আমাকে ধাক্কা দিয়ে পুকুরে ফেলে দেওয়ার চেষ্টা করে।
জানি না তারা কেন আমার পিছনে লেগেছে, কি ক্ষতি করেছি ঠিক কিছুই বুঝতে পারি না। আমি চাচাকে সান্ত্বনা দিয়ে বললাম, আপনি কবিরাজের দেওয়া নিয়ম কানুনগুলো সঠিকভাবে পালন করুন আর তার দেওয়া তাবিজগুলো যথানিয়মে ব্যবহার করুন। ওরা যতই চেষ্টা করুক না কেন, আপনি আপনার দিক থেকে নামাজ দোয়া করার চেষ্টা করুন এবং সবসময় কোরআন তেলাওয়াতে নিজেকে ব্যস্ত রাখুন। আশা করি ইনশাআল্লাহ আপনি তাড়াতাড়ি সুস্থ হয়ে যাবেন। আর আমরা দেখি এলাকার সবার সাথে কথা বলে এর একটা ব্যবস্থা করতে পারি কিনা। চাচার সাথে এইসব কথা বলেই আমি সেদিনকার মতো চাচার কাছ থেকে বিদায় নিয়ে চলে আসি। দিনটা ছিল শুক্রবার। আমরা সবাই জুম্মার নামাজ আদায় করে মসজিদে গেলাম। নামাজে দাঁড়িয়েই লক্ষ্য করা গেল চাচার অস্বাভাবিক সব কর্মকাণ্ড। নামাজ শেষ করে আমরা সবাই গেলাম পারিবারিক কবরস্থানে কবর জিয়ারতের উদ্দেশ্যে। সেখানে অন্য সবার মতো চাচাও গিয়েছিলেন কবর জিয়ারত করতে। কবর জিয়ারতে অন্য সবাই দোয়া দরুদ পাঠ করলেও চাচা ছিল ভিন্ন। তিনি অদৃশ্য কাউকে উদ্দেশ্য করে বিশ্রী ভাষায় গালিগালাজ করতে শুরু করলো। আমরা দ্রুত চাচার কাছে গিয়ে গালিগালাজ করার কারণ জিজ্ঞেস করলে তিনি আমাদেরকে জানান তাকে বিরক্ত করা সেই দুই মেয়ে বিভিন্ন অঙ্গভঙ্গি করে চাচার সামনে নাচানাচি করছিল। মূলত অদৃশ্য ওই শয়তান দুটি এই দিনের বেলাতেও চাচাকে বিভ্রান্ত করার চেষ্টা করছিল। তাই চাচা কবর জিয়ারতে কোনোভাবেই মনোযোগ দিতে পারছিল না। আর সেজন্যই চাচাও তাদের উদ্দেশ্য করে গালিগালাজ করছিল। এভাবেই কেটে যাচ্ছিল দিনগুলি আর চাচা মোটামুটি স্বাভাবিক জীবনযাপন করলেও তেমন একটা উন্নতি হচ্ছিল না তার। এক রাতে ঠিক 12টার পর একটা দাওয়াত থেকে ফিরছিলাম আমি। সবেমাত্র বাসায় গিয়ে ঢুকলাম। বাসায় ঢুকে আমি ওয়াশরুমে গেলাম আর তখনই শুনতে পেলাম দূর থেকে কারো চেঁচামেচি ও চিল্লাচিল্লির শব্দ। বলে রাখা ভালো, চাচার বাড়ি ছিল আমাদের বাড়ি থেকে একটু দূরেই। একটু পরেই শুনতে পেলাম কেউ একজনের জোরে জোরে আজান দেওয়ার শব্দ। তখন আমি আমার আম্মুকে ডেকে পরিস্থিতি বললাম। আম্মু আমাকে বাইরে যেতে নিষেধ করলো, কেননা তখন এলাকার পরিস্থিতি মোটেও ভালো ছিল না। কিন্তু আমার মন কোনোভাবেই বাসায় স্থির করতে পারছিলাম না। আমি বারবার বাইরে ছুটে যেতে চাইছিলাম, তবে আম্মু বাধা দেওয়ার কারণে যেতে পারলাম না। পরদিন সকালে শুনতে পেলাম রাতে নাকি চাচার ঘর থেকে বাইরে গিয়েছিল। মাঝরাতে চাচা নাকি হঠাৎ করেই ঘুম থেকে উঠে ঘরের ছাদে উঠে যায়। চাচা চলে যাওয়া টের পেয়ে তার ছোট ছেলে চাচিকে বিষয়টি জানায়। তাই ঘরের সবাই মিলে টর্চ আলো জ্বালিয়ে চাচার পিছু নেয়। সবাই ছাদে পৌঁছানোর আগেই চাচা এক লাফে পাশের বাড়ির টিনের চালের ওপর উঠে যায়। অতি দ্রুত চাচা ২-৩ বাড়ির টিনের চাল পার করেই অন্য একটি বাড়ির ছাদে উঠে যায়। চাচার এমন কর্মকাণ্ড দেখে পরিবারের সবাই অবাক হয়ে যায় ও ভয় পেয়ে যায়। কারণ একটি মানুষের পক্ষে এমন লাফিয়ে বেড়ানো কখনোই সম্ভব না। তাছাড়া তিনি যেই টিনের ওপর দিয়ে হেঁটে গেলেন, কোনো শব্দই হলো না। এরপর ঘরের সবাই দ্রুত ওই বাড়ির ছাদের উপরে চলে যায়। ওই বাড়ির সবাইকে ডেকে নিয়ে চাচাকে খুঁজতে শুরু করে। সবাই মিলে চতুর্দিকে আজান দিতে দিতে চাচাকে ছাদের এক কোণে আবিষ্কার করলো। চাচা নিস্তেজ অজ্ঞান হয়ে ছাদের কোণে পড়ে রয়েছে। অনেক কষ্টে চাচার জ্ঞান ফেরানোর পরে সবাই চাচাকে জিজ্ঞেস করলো তিনি ওইখানে এই রাতের বেলায় কেন গিয়েছিলেন। তখন চাচা বলে তার ছোট ছেলে তাকে নাকি ডেকে নিয়েছে। কিন্তু তার ছোট ছেলে চাচাকে খোঁজার জন্য সবার সাথেই গিয়েছিল। তখন সবার বুঝতে বাকি রইল না চাচার কাছে সেই দুষ্ট জেনেরা ছদ্মবেশে এসেছিল এবং তাকে নিয়ে যাওয়ার চেষ্টা করেছিল। ঘটনা ৪। অন্য বাড়ির আরেক লোক, নাম সলিম মিয়া। সলিম চাচা পেশাগতভাবে একজন কৃষক। ছোটবেলা থেকেই দেখে আসছি খুব সাদাসিধে প্রকৃতির একজন মানুষ তিনি। দেশে গিয়ে হঠাৎ করে দেখতে পেলাম তিনি এখন রাস্তায় রাস্তায় ঘুরে মানুষের কাছে ভিক্ষা করছেন। বন্ধুদের কাছে সলিম চাচার ব্যাপারে জিজ্ঞেস করলে তারা বলে তাকে জিনে ধরেছে, তাই তার মাথা নষ্ট হয়ে গিয়েছে। খেয়াল করে দেখলাম তার কাপড় পরার ধরনটাও পরিবর্তন হয়ে গিয়েছে, যেমনটা একজন পাগল কাপড় পরিধান করে থাকে। এরপর একদিন শুনতে পেলাম
সলিম চাচাকে নাকি রাতের বেলায় ঘর থেকে জিনে নিয়ে গিয়েছে। এই বিষয়টি নিয়ে বিস্তারিত কারো কাছে জিজ্ঞেস করার সুযোগ হয়নি আমার। মাসখানেক পর শুনতে পেলাম সলিম চাচার মৃত্যুর খবর। খবর পেয়ে আমি আর আমার এক চাচাতো ভাই গিয়ে উপস্থিত হলাম মরা বাড়িতে। সলিম চাচার একমাত্র ছেলের সাথে দেখা হলে তাকে জিজ্ঞেস করলাম তার বাবার ব্যাপারে। তার ছেলে আমাকে যা জানায় তা শুনে আমি হতবাক হয়ে তাকিয়েছিলাম। সলিম চাচার ছেলে বলল, ভাই, তোমাদের আর কি বলবো, আমার আব্বার সাথে বেশ কিছুদিন যাবৎ জিনগত অনেক সমস্যা হচ্ছিল। ওনাকে এর আগে রাতের বেলায় আরো 2 বার ঘর থেকে নিয়ে গিয়েছিল। শেষমেশ আমরা খোঁজাখুঁজি করে আমাদের বাড়ির পূর্ব পাশে বিলের মাঝে খালের পাড়ে আবিষ্কার করতাম। তবে যতবারই ওনাকে ঘর থেকে নিয়ে গিয়েছিল ততবারই তার শরীরে ক্ষত বিক্ষতর চিহ্ন খুঁজে পেতাম। আমরা এর মাঝে অনেক হুজুর কবিরাজের চিকিৎসা নিয়েছি, কিন্তু কেউ কোনো স্থায়ী সমাধান দিতে পারেনি। আর গত রাতে যখন আব্বা নিখোঁজ হয়ে যায়, আগের মতোই আমরা খোঁজাখুঁজি করে সেই খালের পাড়ে যাই, কিন্তু সেই মুহূর্তে আমাদের অনেক দেরি হয়ে গিয়েছিল। আমরা গিয়ে দেখি কাদামাটির ভেতরে আব্বার মাথা সহ অর্ধেক শরীর ঢুকিয়ে রেখেছে। আমরা তাড়াহুড়ো করে কাদামাটির ভেতর থেকে তার শরীরটা টেনে তুলি। আব্বার শরীরের বিভিন্ন জায়গায় আঁচড়ে কেটে ক্ষতবিক্ষত করে দিয়েছে কোনো হিংস্র জানোয়ার। আমার আব্বাকে নির্মমভাবে হত্যা করেছে এই অপশক্তি, যার বিরুদ্ধে লড়াই করার মতো কোনো শক্তি আমাদের ছিল না। সলিম চাচার ছেলের মুখ থেকে এসব কথা শুনে আমরা খুবই অবাক হলাম। সলিম চাচার জানাজায় গিয়ে আমরা কেবল ওনার চেহারাটাই দেখতে পেয়েছিলাম। আর সলিম চাচার ছেলেকে জিজ্ঞেস করেছিলাম তার বাবার শরীরে কি আসলেই অনেক বেশি ক্ষতবিক্ষত ছিল কিনা। সে আমাকে বিশ্বাস করানোর জন্য তার বাবার মৃতদেহ থেকে কাপড় সরিয়ে দেখাতে চেয়েছিল, কিন্তু আমি পরবর্তীতে না করার কারণে আর দেখা হয়নি। আমি সলিম চাচার ছেলের কথা বিশ্বাস করেছিলাম, কেননা হয়তো একজন মৃত ব্যক্তিকে নিয়ে কেউ মিথ্যা কথা বলবে না। চাচার এমন মর্মান্তিক মৃত্যুর কথা শুনে আমার অনেক রাগ হলো সেই অদৃশ্য শক্তির ওপর। তখন আমি এলাকার সকল বন্ধু বান্ধবদের ডেকে একটা আলোচনায় বসি। এলাকায় ঘটে যাওয়া সমস্ত কথা নিয়ে সবার সাথে আলোচনা করি। আর এই অপশক্তির বিরুদ্ধে যুদ্ধ করার জন্য আমাদের কোনো এক শক্তিশালী আলেম বা কবিরাজের দরকার। এসব বিষয় নিয়ে সবাই দীর্ঘ সময় কথা বলি। প্রথমে প্রাথমিকভাবে আমাদের এলাকার 3টা মসজিদের 3জন ইমাম সাহেবের সাথে কথা বলি। একজন ইমাম সাহেব এইসব ঘটনার প্রত্যক্ষ সাক্ষী হিসেবে বলেন, এই এলাকায় কিছুদিন যাবৎ অনেক সমস্যা হচ্ছে, যা আমরা এলাকাবাসীদের অনেকবার বলেছি, কিন্তু কেউ কোনো পদক্ষেপ না নেওয়ার কারণে আমরাও আমাদের দিক থেকে কোনো কিছুই করতে পারছিলাম না। হয়তো এই অপশক্তির বিরুদ্ধে আমাদের কোনো আমল কোনোটাই যথেষ্ট না, কিন্তু আমাদের এমন একজনকে খুঁজে বের করা দরকার যার মাধ্যমে আমরা এই সমস্যা থেকে বেরিয়ে আসতে পারি। ইমাম সাহেব আরো জানান, আমি এক রাতে তাহাজ্জুদ পড়ে মসজিদের পাশে আমার রুমে বসে জানালা খুলে দিয়েছিলাম, কারণ সেই সময় ছিল গরমের দিন, যার কারণে আমি জানালা খুলে দিয়েছিলাম। কিন্তু জানালা দিয়ে বাইরে যেই দৃশ্য আমার নজর কাড়লো তা আমি জীবনেও ভুলতে পারবো না। আমি দেখতে পেলাম রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে মাথাবিহীন একটা বামন জিন, যার শরীরে কোনো মাথা ছিল না, কিন্তু মাথার জায়গায় ছিল একটা আগুনের গোলা। এই দৃশ্য দেখে আমি দোয়া দরুদ পড়ে সাথে সাথেই জানালা বন্ধ করে দেই। তখন আরেকজন ইমাম বলে উঠলেন, এই দুষ্ট জিনগুলো ওদিকের তাল গাছে বসবাস করত। তাল গাছগুলো কেটে ফেলার পর থেকে তাদের বাসস্থান ধ্বংস হয়ে যায়, যার কারণে তারা প্রতিশোধ পরায়ণ হয়ে এলাকার বিভিন্ন জনের উপর আক্রমণ করছে। তারা এখন এলাকার দক্ষিণে যেই পরিত্যক্ত টয়লেটগুলো আছে ওইখানে গিয়ে আলোচনা করে, আর সেখান থেকেই এক একজন এক এক দিকে তাদের তাণ্ডব চালায়। আমি আপনার চাচা ও সলিম চাচার চিকিৎসা করেছিলাম। সলিম চাচাকে ইতিপূর্বে যেই 2বার নিয়ে গিয়েছিল, প্রতিবারই আমি তাদের বাড়িতে গিয়ে ঝাড়ফুঁক করে এসেছিলাম, কিন্তু আমার আমল বা এলেম যথেষ্ট ছিল না বলেই আমি তাকে বাঁচাতে পারলাম না।
এটা আমার ব্যর্থতা। আমি আপনাদের কাছে একটাই অনুরোধ করব। আপনারা কোনো একজন ভালো আলেম বা কবিরাজের সন্ধান করুন, যিনি এই সমস্যার সমাধান করতে পারবেন। আমরা অবশ্যই ওই আলেম বা কবিরাজের সাথে একযোগে সাহায্য করব। ইমাম সাহেবের সাথে কথা বলে আমরা মোটামুটি একটা ধারণা পেয়ে গিয়েছিলাম এইসব অদৃশ্য শক্তির ব্যাপারে। তখন আমরা বন্ধু-বান্ধব সবাই মিলে একে অপরের সাথে আলোচনা করে একটা সমাধানের পথ খুঁজে বের করার চেষ্টা করি। তখন সবাই আমাকে বলে আমি যেন ল্যাংড়া কবিরাজের সাথে এই বিষয়টা নিয়ে কথা বলি। আমি সবাইকে বলি, ল্যাংড়া কবিরাজ এখন আর কোনো সমস্যা সমাধানের কাজ করেন না। উনাকে বললে ঠিক উনি রাজি হবে কিনা জানি না। তবে আমি একবার গিয়ে উনার সাথে কথা বলে দেখতে পারি। আমি মনে মনে চিন্তা করি বিষয়টি যখন এলাকার স্বার্থ তখন আমি অবশ্যই ল্যাংড়া কবিরাজকে রাজি করে নিয়ে আসব। এর পরের দিন আমি আমার সাথে করে আমার আরেক বন্ধুকে নিয়ে চলে গেলাম ল্যাংড়া কবিরাজের বাড়িতে। ল্যাংড়া কবিরাজের সাথে আমার টানা ২ বছর পর দেখা। ঘরে ঢুকেই সালাম দিয়ে ল্যাংড়া কবিরাজকে জড়িয়ে ধরলাম। তিনি আমাকে দেখেই আবেগ আপ্লুত হয়ে বললেন, "আরে! এ কে এলো আমার বাড়িতে? এ তো দেখি বড়লোকের নাতি। হঠাৎ করে আমার বাড়িতে কি মনে করে হাজির হলো?" তখন আমি বললাম, "দাদা, আমি ছুটি নিয়ে এসেছি মাসখানেক হলো। ভাবলাম আপনার সাথে দেখা করে যাই, তাই চলে আসলাম। আমি এই অসময়ে এসে আপনাকে বিরক্ত করলাম না তো?" তখন ল্যাংড়া কবিরাজ বলল, "আমাকে দেখতে এসে ভালোই করেছ। আমি বিরক্ত হওয়ার কোনো প্রশ্নই আসে না। তবে আমি জানি তুমি তো তোমার কোনো কাজ ছাড়া এখানে আসোনি নিশ্চয়ই। এখানে আসার পেছনে কোনো কারণ আছে।" ল্যাংড়া কবিরাজের এমন কথা শুনেই আমার সাথে থাকা বন্ধু ফিক করে হেসে দিল। তখন আমি বললাম, "জি দাদা ভাই, আসলে আমি একটা বিপদে পড়েই আপনার কাছে এসেছি। আমি জানি আপনি এখন কোনো কাজ করেন না। আর তাছাড়া আপনার শরীরের অবস্থাও আমি স্বয়ং নিজেই দেখতে পাচ্ছি। তবে আমি আজকে আপনার কাছে যেই সাহায্যের জন্য এসেছি, এটা কোনো ব্যক্তি স্বার্থ না। এটি একটি পুরো এলাকার প্রশ্ন। আপনি যদি এই মুহূর্তে আমাদের সাহায্য না করেন, তাহলে আমাদের এলাকার অনেক বড় ক্ষতি হয়ে যেতে পারে।" আমার কথা শুনে ল্যাংড়া কবিরাজ প্রথমে অমত করলেও তবে আমার জোরাজুরিতে তিনি আমাদের এলাকায় যাওয়ার জন্য সম্মতি দিলেন। তবে তিনি জানালেন তিনি আগামীকাল আমাদের এলাকায় যাবেন। কারণ দীর্ঘদিন ধরে তিনি এইসব কাজ থেকে দূরে আছেন। যার কারণে তার প্রস্তুতি নেওয়ারও একটা বিষয় আছে। তাই তিনি একদিনের সময় চেয়ে নিলেন আমাদের কাছ থেকে। আমিও শেষবারের মতো অনুরোধ করে সেদিনের মতো চলে আসলাম। আমি বাড়িতে আসার পর সেদিন সন্ধ্যাবেলায় ল্যাংড়া কবিরাজের ফোন পেলাম। তিনি আমাকে ফোন করে বললেন আগামীকাল সকালে তিনি আসবেন। আমি যেন আমাদের এলাকার মসজিদের ইমাম সাহেবের উপস্থিত থাকতে বলি। আর যদি সম্ভব হয় আমাদের এলাকার সকল যুবক তাদের সাথে থাকি। আর তিনি আমাকে বেশ কিছু জিনিস জোগাড় করে রাখতে বলেন, যার মধ্যে ছিল কিছু পেরেক, কালো কাপড়, মোমবাতি, আগরবাতি, সরিষা দানা, কয়েক বোতল মিনারেল ওয়াটার, কয়েকটি ধারালো তরোয়াল ও ৭টি কালো রঙের মোড়ক। উনার কথা শুনে আমি বুঝতে পারলাম উনি মূলত তার সাহায্যকারী জিনের সাথে কথা বলেই আমাকে এইসব জিনিস জোগাড় করার নির্দেশ দিয়েছেন। আমিও তার কথা মতো বন্ধুদের নিয়ে সমস্ত জিনিসের জোগাড় করে নিলাম আর মসজিদের ইমাম সাহেবদের পরদিন সকালে থাকার জন্য বললাম। পরদিন সকাল হতেই এলাকার মোটামুটি প্রায় সকল যুবক উপস্থিত হলাম এক জায়গায়। আর এলাকার মসজিদে ইমামদের ডেকে নিয়ে আসলাম। আর একটু পরেই উপস্থিত হলো আমাদের ল্যাংড়া কবিরাজ। তিনি এসে প্রথমে ইমাম সাহেবদের নিয়ে পুরো এলাকাটা ঘুরে ঘুরে দেখলেন। তারপর ইমাম সাহেবদের নিয়ে সমস্ত জিনিসগুলো তৈরি করলেন তাদের মূল কাজের জন্য। তিনি জানালেন মধ্যরাত থেকে তাদের কাজ আরম্ভ করবে।
এলাকাটা যেহেতু বেশ বড়, তাই পুরো এলাকাটা সুরক্ষিত করতে গেলে অনেকটা সময়ের দরকার। আর পুরো এলাকা ঘুরে ঘুরে বিভিন্ন স্থানে আজান দেওয়া লাগবে, তার জন্য দরকার হবে কয়েকজন মাদ্রাসার ছাত্র। ল্যাংড়া কবিরাজের কথা অনুযায়ী পাশের গ্রামের মাদ্রাসা থেকে কয়েকজন মাদ্রাসার ছাত্রকে ডেকে আনলাম। এরপর মধ্যরাত থেকে শুরু হলো তাদের মূল কার্যক্রম। আমরা যুবকরা বিভিন্ন জায়গায় দলবদ্ধ হয়ে পুরো এলাকা পাহারা দিতে শুরু করলাম। ইমাম সাহেব ও ল্যাংড়া কবিরাজ এলাকায় ৭টি জায়গা নির্ধারণ করে যথাস্থানে ৭টি মোরগ জবাই করলো, আর বিভিন্ন গাছের সাথে পেরেকগুলো এক এক করে মারা শুরু করলো। পেরেকের সাথে সাথে আটকে দেওয়া হলো দোয়া দিয়ে অলঙ্কৃত কিছু ল্যামিনেটিং যুক্ত কাগজ। ল্যাংড়া কবিরাজ এলাকার ইমাম সাহেবদের সাথে নিয়ে সবগুলো কাজ আমাদের চোখের সামনেই করেছিলেন। জীবনের এই প্রথম এইসব কাজ প্রত্যক্ষ সাক্ষী হয়েছি। সমস্ত কাজ শেষ করতে করতে প্রায় রাত শেষের দিকে ল্যাংড়া কবিরাজ একটা জায়গা নির্ধারণ করে সেখানে দাঁড়িয়ে উচ্চ স্বরে আজান দিলেন একবার, এবং সেই জায়গায় বসে বসে মনে অনেকক্ষণ দোয়া পাঠ করলেন। তিনি তার চোখ বন্ধ করে বিড়বিড় করে কোনো অদৃশ্য ভাষায় কারো সাথে যেন কথা বলছিলেন। এরপর সবাইকে নিয়ে ওই স্থানে সম্মিলিতভাবে আল্লাহর কাছে সকল অনিষ্ট থেকে মুক্তি চেয়ে দোয়া করলেন। দোয়া শেষ হওয়ার সাথে সাথেই উপস্থিত সবাই শুনতে পেলাম আমাদের গ্রামের পূর্ব পাশে খালপাড় থেকে ধেয়ে আসছে বিকট আর্তনাদ। সেখান থেকে এমন শব্দ ভেসে আসছিল, মনে হচ্ছিল সেখানে অনেক বড় বড় দুই বাহিনীর মধ্যে যুদ্ধ হচ্ছে। তখন আমাদের উদ্দেশ্য করে ল্যাংড়া কবিরাজ বললেন, তোমাদের কারো ওসব নিয়ে চিন্তা করার দরকার নেই। যা হচ্ছে সবই তোমাদের গ্রামের বাইরে। আমি এই গ্রামকে সুরক্ষিত করে দিয়েছি। ভবিষ্যতে যদি কোনো ভুল না করে থাকো, তাহলে এই গ্রামের আর কোনো ক্ষতি হবে না। তখন সবাইকে বিদায় দিয়ে তিনি যার যার ঘরে চলে যেতে বললেন। কৌতূহলবশত আমি ল্যাংড়া কবিরাজকে জিজ্ঞেস করলাম, আচ্ছা দাদা, আপনি কি বলতে পারেন এখানে কি হয়েছিল? আমরা এমন বিকট শব্দ শুনতে পেয়েছিলাম কেন? তখন ল্যাংড়া কবিরাজ হেসে বললেন, আমার সাথে থাকা সহকারী জিনেরা ওই দুষ্ট জিনেদের একটু খাতিরদারি করেছে। তবে চিন্তার কোনো কারণ নেই। সবকিছুর সমাধান করে দিয়েছি। এর চেয়ে বেশি কিছু জানার থাকলে একদিন সময় করে আমার বাড়িতে এসো, তোমাকে সবকিছু খুলে বলবো। এরপরেই ল্যাংড়া কবিরাজ ফজরের নামাজ আদায় করে আমাদের কাছ থেকে বিদায় নিয়ে তার নিজের বাড়িতে চলে গেলেন। পরবর্তীতে এখন পর্যন্ত আমাদের এলাকায় আর কোনো সমস্যা দেখা দেয়নি। সম্মানিত শ্রোতা বন্ধুরা, এই ছিল আমার আজকের ঘটনা। আমি বলবো না এই ঘটনাটি ভয়ঙ্কর, তবে এই ঘটনাটি আমাদের এলাকার ঘটার কারণে আমি প্রত্যক্ষ সাক্ষী। এর আগে বহু মাধ্যমে ল্যাংড়া কবিরাজের যোগ্যতা ও দক্ষতার কথা শুনে আসলেও আমাদের এলাকায় উক্ত ঘটনার মাধ্যমে সরাসরি তার দক্ষতা দেখতে পেয়েছিলাম। তাই আমি বলতে পারি ল্যাংড়া কবিরাজ নিঃসন্দেহে একজন দক্ষ আলেম তথা কবিরাজ। সবাই ওনার জন্য দোয়া করবেন যাতে করে উনি দীর্ঘ নেক হায়াত পান, আর আমিও ওনার কাছ থেকে সংগ্রহ করে ঘটনাগুলো আপনাদেরকে যেন শোনাতে পারি। ভূতার ডাকে ভালোবেসে যেভাবে পাশে আছেন, ভবিষ্যতেও সবসময় পাশে থেকে আপনাদের ভালোবাসা অব্যাহত রাখুন। আপনারা ভালোবাসেন বলেই আমাদের কঠিন পথ চলাও সহজ মনে হয়। কারো যদি ল্যাংড়া কবিরাজের সাহায্যর প্রয়োজন হয়, তবে আমি তার কাছ থেকেই সরাসরি কোনো সাহায্য নিয়ে দিতে পারবো না। কারণ আমি ইতিমধ্যেই বলেছি তার অনেক বয়স হয়ে যাওয়ার কারণে তিনি এখন আর কবিরাজি পেশায় কাজগুলো করছেন না। তবে আমি ইতিপূর্বে অনেক মানুষকে ল্যাংড়া কবিরাজের কাছ থেকে বিভিন্ন তদবির সংগ্রহ করে দিয়েছি। যদি আপনাদের কারোর সেই সব সমস্যার সাথে মিলে যায়, তাহলে উক্ত তদবির আপনাকে দিয়ে সাহায্য করতে পারবো। আর কথা না বাড়িয়ে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। হয়তো ফিরে আসবো অন্য কোনো ঘটনা নিয়ে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন আর ভূতাড্ডার পাশেই থাকুন। আমি মোহাম্মদ আরাফাত, দোহা, কাতার।
ধন্যবাদ আরাফাত ভাই এত সুন্দর একটা ঘটনা আমাদের সাথে শেয়ার করার জন্য। সত্যিই ভাই অসাধারণ ছিল ঘটনাটি। আর ভাই অনেকদিন পর ল্যাংড়া কবিরাজের একটা ঘটনা শুনলাম। সত্যি খুব বেশি ভালো লেগেছে আজকের এই ঘটনাটি। আশা করি আমাদের শ্রোতা বন্ধুদেরও আপনার এই ঘটনাটি অনেক বেশি ভালো লেগেছে। তো লিসেনার্স, আপনাদের কাছে কেমন লেগেছে আরাফাত ভাইয়ের ল্যাংড়া কবিরাজের আজকের এই ঘটনাটি? আপনারা কিন্তু অবশ্যই কমেন্ট করে আপনাদের মূল্যবান মতামত আমাদের সাথে শেয়ার করবেন। তো ওয়ান্স এগেইন আরাফাত ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। সেই সাথে ধন্যবাদ জানাতে চাই আপনাদের সবাইকে যারা এতক্ষণ আমাদের ঘটনা শুনছিলেন। আপনাদের সবাইকে অন্তরের অন্তঃস্থল থেকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আর চলে যাওয়ার আগে আবারও আপনাদেরকে বলবো, আপনারা যারা এখনো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি দ্রুত সাবস্ক্রাইব করে ফেলুন। আর আপনারাও যদি আমাদেরকে ঘটনা পাঠাতে চান সেই ক্ষেত্রে আমাদের ডেসক্রিপশন বক্সে অথবা কমেন্ট বক্সে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার এবং আমাদের ইমেল অ্যাড্রেসটি দেওয়া আছে। সেই সাথে আমি চেষ্টা করব আপনাদের সুবিধার্থে স্ক্রিনে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার এবং আমাদের ইমেল অ্যাড্রেসটি দিয়ে দিতে। আপনারা আপনাদের সেরা জানাশোনা ভয়ঙ্কর ঘটনাগুলো আমাদেরকে লিখে কিংবা ভয়েস ক্লিপ আকারে পাঠিয়ে দিতে পারেন। তাহলে আমি ইমরান এইস খান আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। কথা হচ্ছে আগামী এপিসোডে নতুন আর দুর্দান্ত ভয়ঙ্কর কোনো এক ঘটনার মাধ্যমে। টিল দেন সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আর হ্যাঁ, ভূত আড্ডার সাথেই থাকুন। আসসালামু আলাইকুম।